হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে শুক্রবার সকালে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন। এর আগে গত 5 আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানিয়েছিল। উল্লেখ্য, গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 6 জন নিহত হন। এ ব্যাপারে নিউ মার্কেট থানা পুলিশ সন্দেহভাজন অজ্ঞাতনামা বেশ কিছু সংখ্যক লোকের নাম দিয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ পায়। এ প্রেক্ষাপটে সেনা হেফাজতে থাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্ত হত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা করার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা। অসংখ্য গুম খুনের হোতা ছিলেন জিয়াউল আহসান। রাজধানী নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ছিলেন অসংখ্য গুম খুনের নায়ক। 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে অসংখ্য গুমের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই সাবেক সেনা কর্মকর্তা। ওই 4 বছর তার ইশারায় চলত পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব। ওই সময় তিনি কখনো র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ সময় অসংখ্য গুম এবং খুনের ঘটনার নেপথ্য নায়ক ছিলেন জিয়াউল আহসান। 2014 সালে নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 মার্ডারের সঙ্গেও তার হাত ছিল, কিন্তু নিজের ক্ষমতা কাজে লাগিয়ে এবং তৎকালীন র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েদের ওপর সব দায় চাপিয়ে দিয়ে পার পেয়ে যান তিনি। এছাড়া নারায়ণগঞ্জ থেকে ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে অপহরণের ঘটনার সঙ্গেও তার হাত ছিল। র্যাবের যে টিম নারায়ণগঞ্জে আলোচিত 7 মার্ডারে জড়িত ছিল, তারাই গার্মেন্টস ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে অপহরণ করেছিল। এক পর্যায়ে বিভিন্ন মহলে চাপে শেষ পর্যন্ত তাকে মধ্যরাতে মিরপুর এলাকায় ফেলে দেওয়া হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। সাবেক ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের গুমের ঘটনার সঙ্গে জিয়াউল আহসানের হাত ছিল বলে সে সময় সাংবাদিকদের কাছে খবর আসে। চৌধুরী আলম মারা গেছেন নাকি বেঁচে আছেন তা এখন পর্যন্ত খোলাসা হয়নি। এমনকি বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনার সঙ্গে জিয়াউল আহসানের হাত ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া এনটিএমসির প্রধান হওয়ার পর জিয়াউল আহসান বিএনপি জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের ফোনে আড়ি পাততেন, সেই অনুযায়ী ব্যবস্থা নিতেন। এনটিএমসিতে লফুল ইন্টারসেপশন যন্ত্রপাতি কেনাকাটাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। বাংলাদেশের সহিংসতায় 1000-এর বেশি মানুষ মারা গেছে, জানালেন সাখাত হোসেন। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে সারা বাংলাদেশে এবং বিশেষ করে ঢাকায় যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল তাতে 1000-এর বেশি মানুষ মারা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন নর্থ ইস্ট নিউজকে তথ্য জানিয়েছেন। 8 আগস্ট দায়িত্ব নেবার পর থেকে সাখাত হোসেন ইতিমধ্যেই সহিংসতার বিষয়ে নিবিড় তদন্ত শুরু করেছেন। ফোনে 45 মিনিটের একটি সাক্ষাৎকারে 76 বছর বয়সী হোসেন নর্থ ইস্ট নিউজকে বলেন, ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায় জনতার উপর যাদের বেশিরভাগই ছাত্র এবং যুবক ছিল, তৎকালীন শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি চালায় অথবা প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা 15 আগস্ট নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের উপর প্রথম মনোনিবেশ করেছে, যারা ভারত এবং অন্যান্য দেশে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। শীর্ষ পুলিশ সূত্রে জানা গেছে, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পর্যায়ক্রমে জেলা পর্যায়ের নেতাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। তবে তারা বিশেষত তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে খুঁজে বের করতে বেশি আগ্রহী। একটি সূত্র জানিয়েছে, আগে ধারণা করা হয়েছিল হাসানকে সেনাবাহিনী আটক করেছে, তাকে এখনো পাওয়া যায়নি। সে কোথায় লুকিয়ে আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আওয়ামী লীগের শাসনামলের অর্ধেক নেতাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত 5 আগস্ট বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে নয়াদিল্লি পালিয়ে যান। হোসেন বলেছেন, একজন মেগালোমানিয়াক হিসেবে হাসিনা একটি অত্যাচারী রাজত্বের সভাপতিত্ব করে গেছেন এবং মানুষের জীবন নিয়ে তিনি বিশেষ মাথা ঘামাতেন না। তার মন্ত্রী পরিষদে কিছু মন্ত্রী যেমন আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক এবং ওবায়দুল কাদের এবং বেশ কিছু সিনিয়র পুলিশ অফিসার এই হত্যাযন্ত্রের অবিচ্ছেদ্য অংশ ছিল। কামাল আওয়ামী লীগ সরকারের আমলে 2000 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন, এই তথ্য
তথ্য প্রকাশ করে হোসেন জানিয়েছেন যে তিনি দুর্নীতি দমন কমিশন দুদকে আওয়ামী লীগ দ্বারা সংগঠিত ব্যাপক দুর্নীতির তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। হোসেন বলেছিলেন, বাংলাদেশের বুকে ঘটে যাওয়া খুন, অগ্নিসন্ত্রাস এবং লুটপাটের ঘটনার ব্যাপক তদন্ত শুরু হবে 14 আগস্ট থেকে। এই তদন্তগুলো হবে 1945 পরবর্তী জার্মানির নুরেমবার্গ ট্রায়ালের আদলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সে কথা উল্লেখ করে হোসেন বলেন, তাদের শান্ত করতে আমার 5 ঘন্টা একটানা আলোচনা চালাতে হয়েছে। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম হাসিনার শাসন আমলে কাদের হত্যা করা হয়েছে এবং কার নির্দেশে এই হত্যাকাণ্ড চলেছে। অফিসারদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা আজ অনুশোচনায় ভুগছেন এবং আমার পা ছুঁয়ে ক্ষমা চেয়েছেন। হোসেনের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে পুলিশ বাহিনীর ইউনিফর্ম এবং প্রতীক পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন। সাখাত হোসেন বলেন, এই প্রস্তাবের জন্য মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হবে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে তা চলে আসবে। ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন ঠিক করবে পুলিশ বাহিনীকে কিভাবে পরিচালনা করা হবে। উপদেষ্টা হোসেনের মতে কাজটি কঠিন হবে। বেশ কিছু অফিসারকে চিহ্নিত করা হয়েছে। এই কর্মকর্তারা মাদক ব্যবসায় লিপ্ত এবং বদলি পোস্টিং র্যাকেট চালিয়ে বিপুল অর্থ উপার্জন করত। তদন্ত শেষ হলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। ইউনূসের নেতৃত্বাধীন সরকার অদৃশ্য ষড়যন্ত্রকারী এবং শত্রুদের দ্বারা পরিবেষ্টিত। এ কথা উল্লেখ করে হোসেন বলেন, ভারতীয় এস্টাবলিশমেন্টের কাছে তার বার্তা হলো, আপনি কি ঢাকায় বন্ধুত্বপূর্ণ না শত্রু সরকার চান? কারণ যে দেশ পরাশক্তি হতে চায় তাকে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। আমরা কেউ টুকরে টুকরে গ্যাং নই।